ইংলিশের বেসিক গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভয়েস, যেটি বাংলা ব্যাকরণে বাচ্য নামে পরিচিত। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখার উদ্দেশ্যে এই ভিডিওটি দেখার জন্য। ভয়েস বা বাচ্য প্রধানত দুই ভাগে বিভক্ত, একটি ভয়েস এবং পেসিভ ভয়েস। মনে রাখবেন, একটি ভয়েসে সবসময় কর্তা নিজে কাজ করে, কিন্তু পেসিভ ভয়েসে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে মূল কাজটি করিয়ে নেয়। যেমন, সে কাজটি করেছিল। বাংলার এই বাক্যটিতে সাবজেক্ট বা কর্তা হচ্ছে সে, মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হচ্ছে করেছিল। তাহলে মূল কাজটা করেছে এখানে কর্তা নিজে। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্যের বাক্য। বাক্যটিকে যদি কর্মবাচ্যে রূপান্তর করি তখন হবে তাকে দিয়ে কাজটি করানো হয়েছিল। লক্ষ্য করুন, তাকে দিয়ে মানে অন্য একজন লোককে দিয়ে মূল কাজটি করানো হয়েছিল। এখানে মূল কর্তা কাজটি না করে বরং অন্যকে দিয়ে করিয়ে নিয়েছে। এটা হচ্ছে কর্মবাচ্য বা পেসিভ ভয়েস। ডিয়ার ভিউয়ার্স, আপনাকে একজন শিক্ষার্থী হিসেবে শিখতে হবে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে পেসিভে রূপান্তর করতে হয় সেই নিয়মটি, এবং পেসিভ ভয়েস থেকে আবার কিভাবে অ্যাক্টিভ ভয়েসে আনবেন সেই সিস্টেমটিও আপনার অবশ্যই জেনে নিতে হবে। তবে আপনি যদি মনোযোগ সহকারে অ্যাক্টিভ থেকে পেসিভে রূপান্তরের নিয়মগুলো ভালো করে বুঝে নিতে পারেন, তাহলে পেসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, অর্থের দিক বিবেচনা করে আমরা সেন্টেন্স শিখেছিলাম পাঁচটি: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এই পাঁচটি সেন্টেন্সের মধ্যে প্রথম তিনটি সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং এর সিস্টেমগুলো আমাদের শিখে রাখতে হবে, কিন্তু শেষের দুটি সেন্টেন্স অপটেটিভ এবং এক্সক্লামেটরি, এই দুটি সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হয় না। কাজেই এই দুটি সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং এর কোনো রুল আমাদের শিখতে হবে না। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আপনি ভয়েস চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আপনার সামনে আসবে। যেমন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনি মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে কিভাবে পেসিভে রূপান্তর করবেন সেটা শিখতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে কিভাবে পেসিভে পরিবর্তন করবেন সেটাও জানতে হবে। আর কোয়াসিপেসিভ ভার্ব যুক্ত সেন্টেন্স কিভাবে পেসিভে রূপান্তর করবেন এই সিস্টেমটাও আপনাকে জেনে নিতে হবে। এই সব কিছুর মূলে এখন একটা প্রশ্ন হতে পারে, একটা প্যাসেজ কিংবা একটা সেন্টেন্স পড়ে আপনি কিভাবে বুঝবেন ওই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে হয়েছে নাকি প্যাসিভ ভয়েসে হয়েছে? অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, এই বিষয়টা চেনার জন্য আপনাকে প্যাসিভের মূল স্ট্রাকচারটা জানতে হবে। ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা এখন দুইটি বড় বড় সেন্টেন্স দেখতে পাচ্ছেন। প্রথম সেন্টেন্সে আছে, আন্ডারস্ট্যান্ডেবলি দ্য গভর্নমেন্টস ডিসিশন টু রিমুভ কোটাস altogether has been deemed illegal by the High Court। এই সেন্টেন্সটা হাইকোর্টের এখানে এসে শেষ হয়েছে আর এই জায়গা থেকে শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, চিনবেন কিভাবে? আমি আপনাকে প্যাসিভ ভয়েস চেনার মূল স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। মনে রাখবেন, বি ভার্ব প্লাস ভার্ব 3 ইকুয়াল প্যাসিভ ভয়েস। আপনি যখন কোনো সেন্টেন্স পড়বেন ওই সেন্টেন্সটাতে যদি কোনো ধরনের বি ভার্ব থাকে এবং বি ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে, মনে করবেন ওই সেন্টেন্সটি ছোট হোক বড় হোক ওটা প্যাসিভের স্ট্রাকচার অনুসারে গঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বি ভার্ব চিনেন কিনা? বি ভার্ব হচ্ছে 8টি, সেই 8টি বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন এবং বিং, আইএনজি যুক্ত বিং। এই 8টি বি ভার্বের পরে আপনি যদি কোনো সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভি3 দেখেন, মনে করবেন ওই সেন্টেন্সটি একটি প্যাসিভ ভয়েস। এখন প্রথম সেন্টেন্সটা আমরা একটু চেক করে দেখি এখানে কোনো বি ভার্ব আছে কিনা। চেক করে দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে বিন হচ্ছে একটা বি ভার্ব এবং ডিম, এই এতটুকু পর্যন্ত এটা হচ্ছে মূল ভার্ব। ডিম মানে মনে করা, আর ডিমড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এই যে বি ভার্ব এবং ভার্ব 3, এটা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি, এই পুরো সেন্টেন্সটা কিন্তু এখন প্যাসিভ ভয়েস অনুসারে গঠিত হয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করুন, বিকজ অফ ইস্যুস লাইক কোটা স্ট্রাকচার, কোয়েশ্চেন লিক্স, ফেভারিজম ইন অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড করাপশন, মেনি জব অপরচুনিটিস আর বিং লস্ট আনএথিক্যালি অ্যান্ড ইলিগালি। এই বড় সেন্টেন্সটার মধ্যেও আমরা কিন্তু বি ভার্ব হিসেবে আর, বিং দেখতে পাচ্ছি এবং লস্ট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এই বড় বাক্যটিও কিন্তু
পেসিভের স্ট্রাকচার অনুসারে গঠিত হয়েছে। এটার বাংলা অনুবাদও কিন্তু পেসিভের মতো করে হবে। আশা করছি আপনি এই স্ট্রাকচার ফলো করে যে কোনো সেন্টেন্স পড়ে ওই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস সেটি নির্ণয় করতে পারবেন। স্ক্রিনে আপনারা এখন অ্যাক্টিভ টু প্যাসিভে পরিবর্তনের মৌলিক 6টি নিয়ম দেখতে পাচ্ছেন। একজন স্টুডেন্ট হিসেবে আপনি যদি ভয়েস চেঞ্জ করতে যান তাহলে অবশ্যই আপনাকে এই 6টি মৌলিক নিয়ম মনে রাখতে হবে। এই 6টি নিয়মের মধ্যে প্রথমে আছে অবজেক্ট, অর্থাৎ প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে চাইলে আপনাকে অবশ্যই অবজেক্ট চিনতে হবে। অবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্সকে আপনি প্যাসিভে রূপান্তর করতে পারবেন না। অর্থাৎ যেই সেন্টেন্সটি আপনি প্যাসিভে পরিবর্তন করতে চাবেন সেই সেন্টেন্সে অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট না থাকলে ওই সেন্টেন্সটিকে প্যাসিভে পরিবর্তন করা যাবে না। 1 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। 2 নম্বর নিয়ম, বিভার্ব ইন ইমিটেশন অফ টেন্স, অর্থাৎ টেন্স অনুসারে বিভার্ব বসাতে হবে। 3 নম্বর নিয়ম, ভার্ব ইন পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্যাসিভ ভয়েসে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। 4 নম্বর নিয়ম, মূল ভার্বের পরে অবজেক্ট ছাড়া অন্য কোনো শব্দ বা ওয়ার্ড থাকলে সেটা বসাতে হবে। 5 নম্বর নিয়ম, প্রিপোজিশন হিসেবে বাই বসবে, তবে অন্যান্য প্রিপোজিশন যেমন টু, উইথ, ইন, অ্যাবাউট এগুলোও বসতে পারে ওয়ার্ড অনুসারে বা ভার্ব অনুসারে। 6 নম্বর নিয়ম, সাবজেক্ট উইল বি অবজেক্ট ইন প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হিসেবে বসবে। এই 6টি নিয়ম ফলো করে আমরা একটা সেন্টেন্সকে এখন প্যাসিভে রূপান্তর করে দেখব। এখানে একটা সেন্টেন্স আপনারা এখন দেখতে পাচ্ছেন, দে থিঙ্ক হিম টু বি আ পয়েট। প্রথমে আমরা একটু টেস্ট করে দেখি এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে হয়েছে নাকি প্যাসিভ ভয়েসে হয়েছে। আপনাদের নিশ্চয়ই একটা সেন্টেন্সকে টেস্ট করার সেই স্ট্রাকচারটি মনে আছে। স্ট্রাকচার ছিল বি ভার্ব প্লাস ভার্ব 3 ইকুয়াল প্যাসিভ ভয়েস। আমরা এই সেন্টেন্সটার মধ্যে কোথাও কিন্তু বি ভার্ব দেখতে পাচ্ছি না, এখানে সরাসরি সাবজেক্টের পরে একটা প্রিন্সিপাল ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে এটা নিঃসন্দেহে একটা অ্যাক্টিভ ভয়েস। এখন এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা যদি প্যাসিভে পরিবর্তন করতে চাই তাহলে এই 6টি মৌলিক নিয়ম অনুসারেই পরিবর্তন করতে হবে। এই সেন্টেন্সটাতে দেই হচ্ছে সাবজেক্ট, থিঙ্ক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, হিম হচ্ছে একটা অবজেক্ট এবং টু বি আ পয়েট হচ্ছে অবজেক্ট নাম্বার 2, অর্থাৎ এই সেন্টেন্সটাতে 2টি অবজেক্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে যদি 2টি অবজেক্ট থাকে আপনি কোন অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনবেন। আমাদের প্রথম নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। এই প্রথম নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে এখানে আমরা 2টা অবজেক্ট পাচ্ছি। সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন অ্যাক্টিভ ভয়েসে প্রিপোজিশনের পরে যদি কোনো ধরনের অবজেক্ট থাকে তাহলে ওই অবজেক্টটিকে কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানানো যাবে না। যেমন এখানে টু হচ্ছে একটা প্রিপোজিশন, এরপর অবজেক্ট আকারে আ পয়েট বসেছে। আমরা জানি অবজেক্ট যেটা সেটাকে আমরা প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় আনতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু টু একটা প্রিপোজিশন, এরপরে যেহেতু অবজেক্ট হিসেবে আ পয়েট বসেছে, প্রিপোজিশনের পরে এই অবজেক্টটি বসার কারণে আমরা এই অবজেক্টকে কখনোই সাবজেক্ট বানাতে পারবো না প্যাসিভ ভয়েসের বেলায়। তাহলে আমরা কোন অবজেক্ট ইউজ করব? সরাসরি প্রিন্সিপাল ভার্বের পরে যেই অবজেক্টটি বসবে আমরা সেই অবজেক্টকেই প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বানাবো। যেমন এখানে আছে হিম অবজেক্ট, এই হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। আপনি যখন অবজেক্টকে তুলে এনে সাবজেক্টের জায়গায় আনবেন তখন সাথে সাথে তার রূপের পরিবর্তন হয়ে যাবে, কারণ হিম হচ্ছে অবজেক্টের জায়গা, সাবজেক্টের জায়গায় আনলে সেটা সাবজেক্টিভ ফর্ম আকারে বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে আপনাকে প্রোনাউনের যেই সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম আছে সেই চার্টটা শিখে রাখতে হবে। একটু পরে আপনাকে আমি সেই চার্টটা দেখাচ্ছি। তাহলে এখানে 1 নম্বর নিয়ম অনুসারে হয়েছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হবে, হি হয়েছে। 2 নম্বর নিয়ম টেন্স অনুসারে বিভার্ব বসাতে হবে। যেমন এটা দে থিঙ্ক একটা প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স হলে আমরা সেখানে বিভার্ব আকারে এম, ইজ, আর এই 3টা থেকে যেই কোনো একটা বসাবো। হি এর জন্য ইজ বসে, কখনো এম বা আর বসে না। হি ইজ, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। তাহলে থিঙ্ক যদি ভার্ব হয় এটার পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে থট, এটা 3 নম্বর নিয়ম। হি ইজ থট। 4 নম্বর নিয়ম মূল ভার্বের পরে অবজেক্ট ছাড়া অন্য কোনো শব্দ থাকলে সেটা বসাতে হবে। আমাদের মূল ভার্ব হচ্ছে থিঙ্ক, এটার পরে অবজেক্ট ছিল হিম, এই হিমকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি। এই অবজেক্ট ছাড়া অতিরিক্ত অংশ ছিল টু বি আ পয়েট,
তাহলে আমরা এখানে বসাবো 4 নম্বর নিয়মে টু বি আ পোয়েট, এটা আমাদের হয়েছে 4 নম্বর নিয়ম অনুসারে। 5 নম্বর নিয়ম, প্রেপোজিশন হিসেবে বাই বসবে, তবে ভার্বের উপর ভিত্তি করে অন্যান্য প্রেপোজিশনও বসতে পারে। এখানে থট এর জন্য আমরা বাই বসাবো, এটা হচ্ছে 5 নম্বর নিয়ম। আর 6 নম্বর নিয়ম হচ্ছে এই অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট বানাতে হবে। যেমন এখানে অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে দেয়, এখন সেটা এখান থেকে উঠে একদম শেষে অবজেক্ট আকারে বসবে, এটা 6 নম্বর নিয়ম দেম। এইভাবে আমরা এই 6টি স্ট্রাকচার অনুসারে যেই কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব অবজেক্ট, অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্মের বিষয়টি। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে পারবেন যদি আপনি ভার্বের ফর্মগুলো মুখস্থ করে রাখেন। আমরা জানি ভার্বের যেই ফর্মগুলো আছে সেগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্বগুলো একটু জটিল, আপনাকে অবশ্যই সেগুলো মুখস্থ রাখতে হবে। আর উইক ভার্বে বেশিরভাগ ক্ষেত্রে ইডি যুক্ত হয়। তাহলে আপনি যেই কোনো একটা গ্রামার বই থেকে স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের চার্টটা ভালো করে মুখস্থ করে নেবেন। এরপর আপনাকে জানতে হবে সাবজেক্ট, প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। এখন চলুন আমরা টেন্স অনুসারে কিভাবে বিভার্ব বসাতে হয় সেই নিয়মটা একটু জেনে আসি। ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন টেন্স অনুসারে বিভার্ব বসানোর সেই চার্টটি। লক্ষ্য করুন, আমরা টোটাল টেন্স পড়েছি 12টি। ওই 12টি টেন্স থেকে শুধুমাত্র 9টি টেন্সের ভয়েস চেঞ্জ হয়। সেই 9টি টেন্স কোনগুলো? যেমন আছে সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে হয় না। সিম্পল টেন্স 3 প্রকার, যেমন এই সিম্পল টেন্সটি প্রেজেন্ট সিম্পল হয়, পাস্ট সিম্পল হয় এবং ফিউচার সিম্পল হয়। একইভাবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। আবার পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। টোটাল আমরা 9টি টেন্স পাচ্ছি। এই 9টি টেন্সের ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, তখন প্যাসিভ ভয়েসে বিভার্ব আকারে বসবে এম, ইজ, আর। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দিই। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে আপনি যে টেন্সের 12টি স্ট্রাকচার পড়েছেন, ওই 12টি স্ট্রাকচার কিন্তু অ্যাক্টিভ ভয়েসের মতো করেই গঠিত হয়েছে। মানে আপনি যে 12টি স্ট্রাকচার পড়েছেন, ওই 12টি স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। যেমন আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট। একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ছিল প্রথমে সাবজেক্ট বসে, এরপরে এম, ইজ, আর বসে, তারপরে ভার্ব প্লাস আইএনজি বসে, শেষে অবজেক্ট বা অন্য কিছু থাকলে সেটা বসে। আমি এখানে প্রথম এবং শেষের জায়গাটা খালি রেখেছি, জাস্ট ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের বিষয়টা লিখেছি। এখানে মনে রাখবেন এই যে এই কলামের বিষয়গুলো হচ্ছে টেন্সের স্ট্রাকচার, টেন্সের মূল স্ট্রাকচার, সেইগুলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হিসেবে গণ্য হবে। প্রত্যেকটা স্ট্রাকচারের শুরুতে কিন্তু সাবজেক্ট থাকবে এবং শেষে অবজেক্ট থাকবে। সেটা বোঝানোর জন্য আমি প্রথম স্ট্রাকচারে সাবজেক্ট বসিয়ে রেখেছি এবং শেষে অবজেক্ট বসিয়ে রেখেছি। আর বাকিগুলোতে কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট বসাইনি। তবে আপনারা মনে করবেন এখানে অবশ্যই শুরুতে একটা সাবজেক্ট এবং শেষে একটা অবজেক্ট আছে। যাই হোক, যদি আপনার অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, প্যাসিভ ভয়েসে বিভার্ব হিসেবে আপনি বসাবেন এম, ইজ, আর। আবার যদি অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্যাসিভ ভয়েসে আপনি বসাবেন এম, ইজ, আর। এই তিনটা অক্সিলারি ভার্বের সাথে অতিরিক্ত একটা বিইআইএনজি, বিং যুক্ত করবেন। তখন আপনার বিভার্বটা হবে এম বিং, ইজ বিং এবং আর বিং, এইভাবে। আবার অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তখন কিন্তু আপনাকে বিভার্ব হিসেবে ইউজ করতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখানে হ্যাভ, হ্যাজ এই দুটা হচ্ছে হ্যাভ ভার্ব, কিন্তু মৌলিক যেই বিভার্ব আছে সেটা হচ্ছে বিন। তাহলে যদি অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্ট হয়, তখন আপনি বিভার্ব হিসেবে বসাবেন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। একইভাবে অ্যাক্টিভ ভয়েস পাস্ট সিম্পল হলে বিভার্ব আকারে বসাবেন ওয়াজ অথবা ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং, জাস্ট একটা বিং যুক্ত করবেন, আইএনজি যুক্ত বিং, কারণ কন্টিনিউয়াস টেন্সের সাথে অবশ্যই একটা আইএনজি যুক্ত ভার্ব থাকতে হয়। এই কারণে যেই কোনো কন্টিনিউয়াস টেন্সে আপনি বিভার্ব হিসেবে বিইআইএনজি, বিংটা বসাবেন। এইভাবে এই চার্ট ফলো করে আপনারা বিভার্ব বসানোর সিস্টেমটা শিখে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, তখন কিন্তু অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট বানাতে হয়। আবার
অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট বানাতে হয়। যেহেতু এই যে সাবজেক্ট আর অবজেক্টের একটা ব্যাপার ভয়েসের ক্ষেত্রে আছে, সেহেতু এই চার্টটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এই চার্টটা দেখুন, এখানে আমরা পার্সন অনুসারে এবং নাম্বার অনুসারে চার্টটিকে আমি সাজিয়ে রেখেছি। যেমন ফার্স্ট পার্সনে আমরা জানি আছে দুইটি সাবজেক্টিভ ফর্ম, আই এবং উই, আর সেকেন্ড পার্সনে আছে ইউ এবং ইউ। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং উই এর অবজেক্টিভ ফর্ম আস। ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। এখানে প্রথম ইউটা হচ্ছে সিঙ্গুলার, দ্বিতীয় ইউটা হচ্ছে প্লোরাল। ঠিক এভাবে এখানে থার্ড পার্সনের বিষয়গুলো দেওয়া আছে। আপনারা এই চার্ট অনুসারে অবজেক্টিভ ফর্ম অফ প্রনাউনের চার্টটি শিখে নেবেন। তাহলে আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভে পরিবর্তনের যে 6টি মৌলিক নিয়ম আছে, সেই 6টি মৌলিক নিয়মে যা যা প্রয়োজন সব কিছু শেখা হয়ে গেল। অবজেক্টিভ ফর্মের চার্টটা শেখা হয়ে গেল, টেন্স অনুসারে বিভার্ব বসানোর বিষয়টাও ক্লিয়ার হয়ে গেল, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসানোর বিষয়টা আপনারা যে কোনো একটা গ্রামার বই থেকে ভার্বের ফর্মগুলো, স্ট্রং ভার্ব এবং উইক ভার্বগুলো মুখস্থ করে নেবেন। এরপরে প্রিপোজিশন হিসেবে বাই বসে, তবে কোনো কোনো ক্ষেত্রে টু, উইথ, ইন, অ্যাবাউট বা অন্য প্রিপোজিশন বসে। এখন চলুন এই স্ট্রাকচার ফলো করে আমরা আরও কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। ডিয়ার ভিউয়ার্স, এখন এই 6টি মৌলিক নিয়ম ফলো করে আমরা এই বাক্যগুলোকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। যেমন 1 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করুন, মিস্টার ডাস টিচেস আস ইংলিশ। আমরা প্রথমে একটু টেস্ট করে দেখি এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস চেনার উপায়টা ছিল বিভার্ব প্লাস ভার্ব 3। লক্ষ্য করুন এই সেন্টেন্সটাতে কোথাও কিন্তু বিভার্ব নেই, তার মানে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েসে মিস্টার ডাস হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের 1 নম্বর নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভে সাবজেক্ট বানাতে হবে। এই আসকে এখন আমরা প্যাসিভ করার সময় আসকে এখন সাবজেক্টের জায়গায় আনবো, তখন হয়ে যাবে সেটা উই। আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। 2 নম্বর নিয়ম হচ্ছে টেন্স অনুসারে বিভার্ব বসানো। এখানে মিস্টার ডাস টিচেস, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স হলে আমরা বিভার্ব আকারে বসাবো এম, ইজ, আর থেকে যে কোনো একটা। উই এর জন্য বিভার্ব আকারে বসবে আর, উই আর, এটা 2 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে উই। 3 নম্বর নিয়ম হচ্ছে ভার্ব ইন পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসানো। টিচেস, এটার পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে থট, টি এ ইউ জি এইচ টি, থট, এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে ছিল মূল ভার্বের পরে অবজেক্ট ছাড়া অন্য কোনো শব্দ থাকলে সেটা বসানো। লক্ষ্য করুন এখানে টিচেস হচ্ছে মূল ভার্ব, এটার পরে অবজেক্ট ছিল আস, অবজেক্ট ছাড়া অতিরিক্ত একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ইংলিশ। এখন এই জায়গার মধ্যে আমরা ইংলিশ ওয়ার্ডটা বসাবো। এটা বসেছে 4 নাম্বার নিয়ম অনুসারে। আর 5 নাম্বার নিয়ম হচ্ছে প্রেপোজিশন হিসেবে বাই বসবে, তবে অন্যান্য প্রেপোজিশনও বসতে পারে। এখানে থটের জন্য প্রেপোজিশন আকারে বসবে বাই, এটা 5 নাম্বার নিয়ম অনুসারে বসেছে। এরপর এই যে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। মনে রাখবেন মিস্টার ডাস হচ্ছে সরাসরি একটা নাউন। নাউনকে কখনো আপনি পরিবর্তন করে সেটার অবজেক্টিভ রূপ দিতে পারবেন না। সরাসরি নাউন থাকলে নাউনটাই বসাবেন মিস্টার ডাস। তবে এটা যদি প্রনাউন হতো তাহলে কিন্তু প্রনাউনের অবজেক্টিভ ফর্মটাই বসতো। ঠিক এইভাবে আপনারা এই 2, 3 এবং 4 নাম্বারের যে সেন্টেন্সগুলো আছে সেইগুলোকে প্যাসিভে পরিবর্তন করে আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জিং উইদাউট বাই। আপনারা এতক্ষণ পর্যন্ত বাই নামক প্রিপোজিশন যুগে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভের পরিবর্তনগুলো শিখেছেন। অনেকগুলো ভার্ব আছে যেগুলোতে প্রিপোজিশন হিসেবে বাই বসে না, বরং অন্যান্য প্রিপোজিশন বসে। কোন কোন ভার্ব লক্ষ্য করুন। প্যাসিভের ক্ষেত্রে সবসময় বাই বসে না, বরং বাইয়ের পরিবর্তে অন্যান্য প্রিপোজিশন যেমন টু, অ্যাট, উইথ, ইন ইত্যাদি বসতে পারে। কতগুলো ভার্ব লক্ষ্য করুন। অ্যানয়, চার্ম, ডিসপ্লেজ, ডিস্যাটিসফাই, স্যাটিসফাই। মার্ভেল, প্লিজ, শক, স্টান, সারপ্রাইজ এবং ভ্যাক্স ইত্যাদি ভার্বের পরে ব্যক্তি থাকলে উইথ বসে প্রেপোজিশন হিসেবে। আচরণ, কর্ম, গুণ বা অন্য কোনো বিষয় বা ঘটনা থাকলে অ্যাট বসবে প্রেপোজিশন হিসেবে। তবে প্রশ্নপত্রে অপশনের জায়গায় যদি আচরণ বা কর্মের ক্ষেত্রে অ্যাট না থাকে অপশনে, তখন আপনি সেখান থেকে উইথ বসাতে পারেন। আবার আরেকটা বিষয় মনে রাখবেন, নো এর পরে সবসময় প্রিপোজিশন হিসেবে টু বসে, বাই বসে না। নো, নেও, নোন এরপরে সবসময় আপনাকে টু বসাতে হবে। যেমন হি অ্যানয়েড মি, এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভে পরিবর্তন করি তখন হবে আই
এটা যেহেতু পাস্ট সিম্পল টেন্স সেহেতু এখানে বসবে আই ওয়াজ অ্যানয়েড। এটা হচ্ছে মি, একটা ব্যক্তিবাচক শব্দ, ব্যক্তিবাচক অবজেক্ট, সেহেতু এখানে হবে অ্যানয়েড উইথ হিম। লক্ষ্য করুন এখানে কিন্তু ছিল যে এই ওয়ার্ডগুলোর পরে পার্সন থাকলে, এই ভার্বগুলোর পরে পার্সন থাকলে আপনাকে বসাতে হবে উইথ। এই কারণে এখানে বসেছে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, এখানে কিন্তু বাই বসেনি। দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করুন, যদি ব্যক্তি না থাকে, ব্যক্তি না থেকে যদি আচরণ, কর্ম, কোনো মানুষের গুণ বা অন্য কোনো বিষয় বা ঘটনা থাকলে তখন কিন্তু আর উইথ বসবে না, বরং অ্যাট বসবে। যেমন 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করুন, হার অ্যারেঞ্জমেন্ট সারপ্রাইজড মি, তার আয়োজন আমাকে আশ্চর্য বা বিস্মিত করেছিল। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভে পরিবর্তন করি তখন হবে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হার অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু উইথ না বসে অ্যাট বসেছে। কেন? কারণ হার অ্যারেঞ্জমেন্ট দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, বরং ওই মহিলাটির আয়োজনকে বোঝানো হচ্ছে। যেহেতু হার অ্যারেঞ্জমেন্ট দ্বারা ব্যক্তিকে না বুঝিয়ে ওই ব্যক্তির আয়োজন, কর্মকে বোঝানো হচ্ছে, সেহেতু এখানে আর সারপ্রাইজডের পরে উইথ না বসে অ্যাট বসাতে হবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। ভয়েস চেঞ্জিং উইদাউট বাই বসে এমন আরো কিছু ভার্ব আপনারা লক্ষ্য করুন। এই ভার্বগুলো অবশ্যই আপনারা আপনাদের নোট খাতায় নোট আকারে লিখে শিখে রাখবেন। প্যাসিভ ভয়েসে কভার, ক্রাউড, ক্র্যাম, ডেকোরেট, অর্নামেন্ট, ফিল, সিজ, থ্রং প্রভৃতি ভার্বের পাস্ট পার্টিসিপল এর পরে প্রিপোজিশন হিসেবে বাই এর পরিবর্তে উইথ বসে। এই ওয়ার্ডগুলো মনে রাখবেন। যেমন পেইন্ট কভার্ড দ্য লক, এই সেন্টেন্সটির প্যাসিভে হবে দ্য লক ওয়াজ কভার্ড উইথ প্ল্যান্ট। এখানে কভারের পরে কিন্তু উইথ বসেছে, বাই বসেনি। একইভাবে এই নিয়মটি একটু লক্ষ্য করুন, কন্টেইন, এমবডি, ইনক্লুড, সাবজিউম প্রভৃতি ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে প্রিপোজিশন হিসেবে বাইয়ের পরিবর্তে কিন্তু ইন বসে। উইথও বসে না, বাইও বসে না, ইন বসে। কোন ভার্ব? কন্টেইন, এমবডি, ইনক্লুড এবং সাবজিউম। এই ওয়ার্ডগুলো মুখস্থ করে রাখবেন, এগুলোর পরে ইন বসে। যেমন অ্যাক্টিভের ক্ষেত্রে মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস, এই সেন্টেন্সটি যখন প্যাসিভ করবেন তখন দেখুন অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিড ইন মাই টিচার, এখানে বাই না বসে ইন বসেছে। আরও একটা বাই ছাড়া অন্য প্রিপোজিশন বসে এমন নিয়ম লক্ষ্য করুন। প্যাসিভ ভয়েসে ওরিড মানে ওরি এর পরে প্রিপোজিশন হিসেবে অ্যাবাউট বসে। এইখানে কিন্তু বাই, ইন, উইথ, অ্যাট কিচ্ছু বসে না, জাস্ট একটা প্রিপোজিশন হিসেবে অ্যাবাউট বসবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি সেন্টেন্সটা এইরকম থাকে, হিজ বিহেভিয়ার ওরিড আস, তার আচরণ আমাদেরকে এই চিন্তিত করেছিল। এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস হবে উই ওয়ার ওরিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার। তাহলে এখানে দেখুন ওরিড এর পরে প্রিপোজিশন হিসেবে কিন্তু অ্যাবাউট বসেছে, বাই বসেনি। আশা করছি এই বিষয়টাও এখন ক্লিয়ার হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটি অনেকক্ষণ হয়ে গেছে, ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা ভয়েসের পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।